আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরসালান। অ্যান্ড আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বর্ণালী। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বর্ণালী, ঠিক আছে? তো বর্ণালী শুরু করার আগে আমি একটু ঠিক করে নিচ্ছি, সব কিছু একটু ঠিক করে নিচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বর্ণালী। বর্ণালী কাকে বলে? দেখেন, বর্ণালী কাকে বলে এটা অলরেডি চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। এটা অলরেডি চট্টগ্রাম বোর্ড 2022 সালে চলে আসছে। দেখেন, বর্ণালী জিনিসটা কি? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমাবেশকে আমরা বলছি বর্ণালী। কি বলছি? বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমাবেশকে বর্ণালী বলতেছি। আলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, মানে জিনিসটা কেমন লাগতেছে, রাইট? আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে আলো দেখি, আমরা যে আলোগুলো দেখছি, সেটা কি একই তরঙ্গ দৈর্ঘ্য নাকি ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ? দেখেন, আমরা যে আলোটা দেখি সেটা মূলত ভিজিবল অঞ্চলের। এখন ভিজিবল অঞ্চল কি এটা বুঝতে হলে আগে একটু এইটা দেখতে হবে। দেখেন, বর্ণালীর প্রকারভেদ, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বর্ণালীর প্রকারভেদ, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বর্ণালীর প্রকারভেদ মানে আলোর প্রকারভেদ। দেখেন, তরঙ্গ দৈর্ঘ্য কম না বেশি সেই অনুযায়ী আমরা আলোকে প্রকারভেদ করতেছি। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে ইনফ্রারেড, তারপর হচ্ছে ভিজিবল রে, তারপর হচ্ছে আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, অ্যান্ড লাস্ট হচ্ছে কসমিক রে। তো আমরা যে অঞ্চলের আলোটা দেখি সেটা শুধুমাত্র হচ্ছে এই অঞ্চলের। আমরা শুধুমাত্র এই আলোটা চোখে দেখি, এই আলোটা চোখে দেখি, এই আলো চোখে দেখি, আলো চোখে দেখি, ঠিক আছে? এই আলো চোখে দেখি। দেখেন, আমরা কিন্তু এই যে বড় একটা এরিয়া, এই যে দেখতেছেন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল রে, আলট্রাভায়োলেট রে, তারপর হচ্ছে এক্স রে, গামা রে, কসমিক রে, এই যে 8 প্রকারের রে দেখতেছেন, তার মধ্যে মাত্র ক্ষুদ্র একটা অংশ, জাস্ট এইটুকু অংশ আমরা চোখে দেখতে পাই। এর বাইরে বিশাল একটা অংশ কিন্তু আমরা চোখে দেখি না, অ্যান্ড সেগুলোও কিন্তু আলো। এই জন্যই বলতেছি যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এটার আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এটার আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কিন্তু আলাদা আলাদা, অ্যান্ড এই প্রত্যেকটাকে আমরা একসাথে বলতেছি বর্ণালী, ঠিক আছে? এই প্রত্যেকটাকে একসাথে আমরা বলতেছি বর্ণালী। তো একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এখানে যত আমরা বাম থেকে ডানে যাব, যত বাম থেকে ডানে যাব কি ঘটবে খেয়াল করেন। এখানে যত আমরা বাম থেকে ডানে যাব, যত আমরা বাম থেকে ডানে যাব, তত কি ঘটবে? যত বাম থেকে ডানে যাচ্ছে তত তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে শক্তি কি হবে? শক্তি কিন্তু বেড়ে যাবে। শক্তি কি হবে? শক্তি বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, শক্তি বাড়বে, শক্তি বাড়বে। আচ্ছা, শক্তি যদি বেড়ে যায় তাহলে বলেন তো কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্কও কিন্তু বেড়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে কম্পাঙ্কও বেড়ে যাবে, ঠিক আছে? আমি বলতে পারি কম্পাঙ্কও বেড়ে যাবে, কম্পাঙ্ক বাড়বে, ওকে? কম্পাঙ্ক বাড়বে। তাহলে যত আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো যত বাম থেকে ডান দিকে যাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য যত কমবে শক্তি তত বেড়ে যাবে, আর শক্তি বাড়া মানে হচ্ছে কম্পাঙ্ক বেড়ে যাওয়া। এই জিনিসটা আমি কিভাবে জানলাম খেয়াল করেন, এই জিনিসটা আমি কিভাবে জানলাম দেখেন, এই জিনিসটা আমি কিভাবে জানলাম। আমরা নিশ্চয়ই জানি ই ইজ ইকাল টু হচ্ছে আমাদের, ই ইজ ইকাল টু হচ্ছে আমাদের এইচ নিউ, ই ইজ ইকাল টু হচ্ছে আমাদের এইচ নিউ, এইচ নিউ, যেখানে এটা হচ্ছে আমাদের শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এবং এটা হচ্ছে নিউ, এটা কিন্তু ভি না, নিউ মানে কম্পাঙ্ক। তাহলে শক্তি হচ্ছে আমাদের কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে শক্তি বেশি মানে কিন্তু কম্পাঙ্ক বেশি, অথবা আমরা বলতে পারি কম্পাঙ্ক বেশি মানে কিন্তু শক্তি বেশি। তাহলে কম্পাঙ্ক এবং শক্তি পরস্পরের সমানুপাতিক, একটা বেশি হলে আরেকটা বেশি হবে। কিন্তু এটার সাথে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আবার ব্যস্তানুপাতিক। সেটা কিভাবে পাই? সেটা আমরা এখান থেকে পাই, দেখেন, সেটা আমরা এখান থেকে পাই। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে দেখেন তো, ই আর ল্যামডা এই দুটো কি ব্যস্তানুপাতিক না? এই দুটো কি ব্যস্তানুপাতিক না? এই যে ব্যস্তানুপাতিক। তাহলে শক্তির সাথে যদি তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক হয় তাহলে কম্পাঙ্কের সাথেও তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিকই হবে। আই হোপ বুঝাতে পারছি যে বর্ণালীর ডেফিনেশনটা কি। দেখেন, আমি আবারও বলতেছি যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমাবেশকে আমরা কি বলতেছি? বর্ণালী বলতেছি। তো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বলতে কি বোঝাচ্ছি? এই যে রেডিও ওয়েভ, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো।
মাইক্রোওয়েভ এটাও আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ইনফ্রারেড বা হচ্ছে অবলোহিত রশ্মি এটাও কিন্তু আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো। প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্ট। এই জন্য আমরা বলতেছি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সমাবেশকে আমরা বলতেছি বর্ণালী, রাইট? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। বর্ণালীর সৃষ্টি হওয়ার কারণ, বর্ণালীর সৃষ্টি হওয়ার কারণ যদি আমরা দেখতে চাই, দেখেন আমরা নিশ্চয়ই হাইড্রোজেনকে চিনি, রাইট? আমরা হাইড্রোজেনকে নিশ্চয়ই চিনি, হাইড্রোজেন। তো এইটা ধরেন হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস। আর এটা ধরেন হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর। এটা মনে করেন দ্বিতীয় শক্তি স্তর। আপনি হয়তো চিন্তা করবেন যে হাইড্রোজেনের আবার দ্বিতীয় শক্তি স্তর কোথা থেকে আসছে। দেখেন, আমি একটা কথা বলি, আপনারা কি জানেন একটা পরমাণুতে মোট শক্তি স্তর কয়টা থাকে? একটা পরমাণুতে মোট শক্তি স্তর কয়টা থাকে? আমরা হয়তো সেটা জানি না। একটা পরমাণুতে শক্তি স্তর থাকে ইনফাইনাইট বা অসীম সংখ্যক, কিন্তু সবগুলা তার কাজে লাগে না। যেমন হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন, সে একটা ইলেকট্রন কোথায় থাকে? সে একটা ইলেকট্রন মনে করেন এখানে থাকে, এখানে থাকলো ইলেকট্রনটা, রাইট? কিন্তু তার কি বাকি শক্তি স্তর কাজে লাগতেছে? কাজে লাগতেছে না, বাট আছে। তো এরকম কয়টা শক্তি স্তর আছে? যে কোনো পরমাণুতে ইনফাইনাইট সংখ্যক শক্তি স্তর থাকে, ঠিক আছে? ওকে, ফাইন। এখন এই যে আমরা যদি এখন এই হাইড্রোজেনটাকে একটু উত্তেজিত করি বা এনার্জি দেই, আমরা যদি এই হাইড্রোজেনের পরমাণুকে যদি আমরা উত্তেজিত করি বা হচ্ছে এনার্জি দেই, মানে শক্তি দেই, তাহলে সে কি করবে? ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা হচ্ছে এই যে নিচ থেকে উপরে কোনো একটা শক্তি স্তরে সে জাম্প করবে, নিচ থেকে উপরে শক্তি স্তরে সে জাম্প করবে। কেন জাম্প করবে? কারণ ওই যে আমরা তাকে তাপ শক্তি দিছি বা এনার্জি দিছি, সেই ওই এনার্জিটা শোষণ করবে। সে কি করবে? শক্তি শোষণ করবে। সে শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে সে উপরে জাম্প করবে। কথা বুঝতে পারছি? সে শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে সে উপরে জাম্প করবে। ওকে, ঠিক আছে, শক্তি শোষণ করে সে উপরে জাম্প করবে। ওকে, ফাইন, করলো। তাহলে কি ঘটছে এখানে? দেখেন, আমরা হাইড্রোজেনকে শক্তি দিছি, শক্তি দেওয়ার ফলে তার যে একটা ইলেকট্রন ছিল সেটা উপরের কোন একটা শক্তি স্তরে সে জাম্প করে চলে গেছে, এবং এটা যাইতে পারে। ওকে, চলে গেছে। এখন আপনি যদি সোর্স সরায় নেন, আপনার যদি এই যে ধরে মনে করেন আপনি তাকে আগুন দিচ্ছেন, সাপোজ মনে করেন আর কি, শক্তি দিচ্ছেন, এটা যদি আপনি এখন সরায় নেন, তাহলে কি হবে জানো? তাহলে কি হবে? এই ইলেকট্রনটা আবার নিচে চলে আসবে, অ্যান্ড চলে আসার সময় সে যে শক্তি শোষণ করছে সেই শক্তি সে বিকিরণ করবে। কি করবে? বিকিরণ করবে। সে এই শক্তিটা কি করবে? শক্তি বিকিরণ করবে। তাহলে এখানে কি হচ্ছে? শক্তি বিকিরণ হচ্ছে, এখানে শক্তি বিকিরণ হচ্ছে। এই বিকিরিত শক্তিটাকে আমরা আলো হিসেবে দেখতে পাই। সরি, এই বিকিরিত শক্তিটাকে আমরা আলো হিসেবে দেখতে পাই। এই বিকিরিত শক্তিটাকে আমরা কি হিসেবে দেখতে পাই? আলো হিসেবে দেখতে পাই। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে বর্ণালী সৃষ্টি হয় কেন, মানে বর্ণ আমরা দেখতে পাই কেন? সিম্পল একটাই কথা, যে একটা পরমাণু হচ্ছে যখন আমরা তাকে শক্তি দিব বা উত্তেজিত করব, তখন সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করে উপরে চলে যাবে, যখন সে আবার মানে আমরা যখন এই সোর্সটা সরাই নিব, তখন ওই ইলেকট্রনটা আবার সেই আগের জায়গায় চলে আসবে, অ্যান্ড আসার সময় সে যেই পরিমাণ শক্তি শোষণ করছে ওই পরিমাণ শক্তি সে বিকিরিত করবে। অ্যান্ড এই যে বিকিরিত যে শক্তি যে বিকিরণ করতেছে, এই বিকিরণটাকে আমরা আলো হিসেবে দেখতে পাই। তাহলে বর্ণালী সৃষ্টি হওয়ার কারণ বুঝতে পারছি? আই হোপ বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু, রাইট? এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু বর্ণালী। ওকে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু বর্ণালী। ওকে, ফাইন, নেক্সট। এখন দেখেন আমাদের সিলেবাসে হাইড্রোজেন বর্ণালী, আচ্ছা হাইড্রোজেন বর্ণালী বলি আগে। আমাদের তো পর্যায় সারণীতে 118টা মৌল আছে, প্রত্যেকটা মৌলেরই পরমাণু আছে, আর প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে বর্ণালী বের করা সম্ভব, ঠিক আছে? তো তার মধ্যে আমাদের ইন্টারমিডিয়েটের বইতে শুধু এবং শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করা আছে, অন্যান্য বর্ণালী নিয়ে কিন্তু আলোচনা করা নাই। অ্যান্ড যদি করতে হয় তখন কেমিস্ট্রি বইটা অনেক বিশাল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা শুধু হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব। তো হাইড্রোজেন বর্ণালী কি জিনিস দেখেন, একটু খেয়াল করেন। এই যে এসে শক্তি শোষণ করে উপরে যাচ্ছে, আবার আপনি যখন সোর্স সরাই ফেলবেন সে আবার নিচে চলে আসতেছে। এখন নিচে কি সে আগের জায়গাতেই আসবে? আগের জায়গায় নাও আসতে পারে, হইতেই তো পারে সে দ্বিতীয় শক্তি স্তরে এসে থামলো, বা তৃতীয় শক্তি স্তরে এসে থামলো, বা চতুর্থ শক্তি স্তরে এসে থামলো, বা প্রথমেও আসতে পারে, বা ষষ্ঠতেও এসে থাকতে পারে, থামতে পারে, রাইট? যদি আপনার হচ্ছে ইলেকট্রনটা যত উপরেই যাক, সে যদি
প্রথম শক্তি স্তরে চলে আসে, কোন শক্তি স্তরে? যদি প্রথম শক্তি স্তরে চলে আসে, প্রথম শক্তি স্তরে যদি সে ফিরে আসে, সে যত উপরেই যাক, 2-এ যাক, 3-এ যাক, 4-এ যাক, 10-এ যাক, 100-তে যাক, যে কোনো শক্তি স্তরে যাক, সে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তাহলে আমরা যে বর্ণালী সিরিজ দেখতে পাবো সেটাকে আমরা বলতেছি লাইম্যান বা লিম্যান সিরিজ, ঠিক আছে? এবং সেটা হচ্ছে অতি বেগুনি বা আলট্রাভায়োলেট অঞ্চলে অবস্থিত হবে, মানে সেই যে রশ্মি, তার যে ল্যাম্বডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হবে অতি বেগুনি রশ্মির ভিতরে, ঠিক আছে? এবং ওই ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে, তখন যেই বর্ডালি সিরিজটা দেখা যাবে সেটাকে আমরা বলতেছি বামা সিরিজ, ওকে? অ্যান্ড সেটা আমাদের দৃশ্যমান অঞ্চলে দেখা যাবে। একটু খেয়াল করেন, এই দুইটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যে কোন অঞ্চলে দেখা যাবে খুবই ইম্পর্ট্যান্ট, এই বিশেষ করে এই তিনটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? এখন খেয়াল করেন, যদি ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আসে, তখন সেটাকে আমরা বলতেছি প্যাস্টন সিরিজ। যদি ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আসে, যে কোনো উপরের স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে আসে, সেটাকে আমরা বলতেছি প্যাস্টন সিরিজ। অ্যান্ড সেটা কোন অঞ্চলের হবে? সেটা হবে অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড রে, ঠিক আছে? ওকে ফাইন। যদি ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে, চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে, তখন সেটাকে আমরা বলতেছি ব্র্যাকেট সিরিজ, অ্যান্ড সেটাও হবে অবলোহিত অঞ্চলে। বাট এটা একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে নিয়ার আয়ার, এটা হচ্ছে মিডল আয়ার, বাকি নিচের দুটো হচ্ছে ফার আয়ার, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তরে আসে, তাহলে হচ্ছে কি সিরিজ? ফোন্ড বা ফান্ড সিরিজ। আর যদি ষষ্ঠ শক্তি স্তরে আসে, তখন সেটাকে আমরা বলতেছি হামফ্রে সিরিজ বা হামফ্রি সিরিজ, ওকে? ঠিক আছে, তাহলে এই তিনটা, উপরের তিনটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ, এই তিনটা একটু মনে রাখবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, যদি আপনি যখন একটা ইলেকট্রন বা পরমাণুকে যদি আপনি এনার্জি সাপ্লাই করেন, সে এনার্জি শোষণ করে, অর্থাৎ শক্তি শোষণ করে সে উপরে চলে যাবে, উপরে মানে উপরের শক্তি স্তরে চলে যাবে। তো সেই শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে, হাইড্রোজেনের ক্ষেত্রে যদি প্রথম শক্তি স্তরে আসে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি সিরিজ? লাইম্যান বা লিম্যান সিরিজ। যদি দ্বিতীয় শক্তি স্তরে এসে থামে, তাহলে সেটাকে বলতেছি আমরা বামার সিরিজ। যদি তৃতীয় শক্তি স্তরে আসে, তাহলে সেটাকে আমরা বলতেছি প্যাশন সিরিজ। যদি চতুর্থ শক্তি স্তরে আসে, সেটাকে বলতেছি আমরা ব্র্যাকেট সিরিজ। পঞ্চম হইলে ফুন বা ফান্ড, ষষ্ঠ হইলে হামফ্রে বা হামফ্রি সিরিজ। আই হোপ বুঝতে পারছি। অ্যান্ড এই তিনটে একটু বেশি ইম্পর্ট্যান্ট, এই তিনটে একটু মনে রাখবেন, এই তিনটে ইম্পর্ট্যান্ট। ওকে ফাইন, নেক্সট আমাদের নেক্সট স্লাইড কি আছে? বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং শক্তি নির্ণয়। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে, একটু চিন্তা করেন, ধরেন এই একটা পরমাণু, আপনি এটাকে হিট দিচ্ছেন, তো এটার ভিতরে যে পরমাণু আছে সে উপরে শক্তি স্তরে চলে গেছে, ওকে ফাইন, খুব ভালো কথা, চলে গেছে। এখন আপনি যখন এই যে তাপটা সরাই নেবেন, মানে সোর্সটা সরাই নেবেন, তখন ইলেকট্রনটা তো আবার আগের জায়গায় চলে যাবে, রাইট? সে যখন চলে যাচ্ছে, তখন তো সে একটা এনার্জি রিলিজ করতেছে, এই এনার্জি রিলিজটাকে আমরা আলো হিসেবে দেখতে পাই। আর আলোর তো নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আলোর নিশ্চয়ই একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা শক্তি আছে, একটা কম্পাঙ্ক আছে। তো এই যে বিকিরিত রশ্মির কি কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে, বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যাও পাবেন আপনি, বিকিরিত রশ্মির শক্তিও বাইর করতে পাবেন। এগুলো কিভাবে বাইর করবো? এগুলো বাইর করার সূত্র কি? এগুলো বাইর করার জন্য যে সূত্রটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে রিডবার্গ সমীকরণ। সেটাকে কি বলা হয়? রিডবার্গ সমীকরণ। আমি একটু লিখে দিই, রিডবার্গ সমীকরণ, ঠিক আছে? রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণটা কি ছিল? রিডবার্গ সমীকরণটা ছিল যে আপনার 1/λ = RH into 1/n1 square minus 1/n2 square into z square। এখন আপনার হয়তো এই অংশটা আগে কখনো দেখেন নাই, ঠিক আছে? এটা কার জন্য? এটা হচ্ছে, খেয়াল করেন, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে। একটু খেয়াল করেন, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কারা কারা আছে? প্রথমত হাইড্রোজেনের ইলেকট্রন কি একটা না? হাইড্রোজেনের ইলেকট্রন কিন্তু একটা। এক ইলেকট্রন বিশিষ্ট কারা আছে? যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন একটা। তারপর হচ্ছে হিলিয়াম প্লাস। দেখেন হিলিয়ামের কিন্তু দুইটা ইলেকট্রন, তার মধ্যে আপনি যদি একটা ইলেকট্রন বের করে দেন তাহলে থাকে একটা ইলেকট্রন না? এই হিলিয়াম প্লাসেরও কিন্তু একটা ইলেকট্রন। তারপর হতে পারে লিথিয়াম 2+। দেখেন লিথিয়ামের কিন্তু তিনটে ইলেকট্রন,
2+ মানে আপনি দুইটা বের করে দিয়েছেন, বাকি থাকে একটা। তাহলে লিথিয়াম 2+-এর জন্য কিন্তু এই সমীকরণটা প্রযোজ্য। তারপর বলেন, তারপর কি আছে? বেরিলিয়াম 3+। বেরিলিয়ামের কিন্তু 4টে ইলেকট্রন, তো তার মধ্যে 3+ মানে আপনি 3টা বের করে দিয়েছেন, তাহলে থাকতেছে একটা। তাহলে এটারও কিন্তু একটা ইলেকট্রন। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট যারাই আছে সবার জন্য কিন্তু এই ফর্মুলা, সবার জন্য এই ফর্মুলা। যেখানে জেড মানে কি বোঝাচ্ছে ভাই? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। যদি হাইড্রোজেন হয় এক্ষেত্রে জেড এর মান হবে 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ঠিক আছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে এখানে জেড এর ক্ষেত্রে হবে 2। যদি আপনাকে এক্সাম্পলে লিথিয়াম দেয় তাহলে তখন হবে 3, যদি বেরিলিয়াম দেয় তখন জেড এর মান হবে 4, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে সমীকরণটা কি হবে দেখেন। শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে সমীকরণটা হবে এরকম যে 1/λ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা হবে জাস্ট কার জন্য? এটা হবে হাইড্রোজেনের জন্য, এটা হবে হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য, ঠিক আছে। এটা হবে অনলি হাইড্রোজেনের জন্য। কেন? কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে যেটার মান 1, 1 এর স্কয়ার মানেও 1, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আরেকটু বাড়ানো যায়, দেখেন এটাকে আরেকটু বাড়ানো যায়, সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি যে a bar is equal to 1/λ। এটা কি লিখলাম একটু খেয়াল করেন, আমি প্রত্যেকটার এক্সাম্পল দিচ্ছি, আপনাকে পরিচিতি দিচ্ছি। দেখেন এখানে n2 মানে কি বোঝাচ্ছি, n1 মানে কি বোঝাচ্ছি, RH মানে কি বোঝাচ্ছি, সব কিছু বলতেছি। ল্যামডা মানে কি বোঝাচ্ছি, তারপর হচ্ছে a বার মানে কি বোঝাচ্ছি, দেখেন একটু খেয়াল করেন। তো যেটা বলতেছিলাম এখানে n1 আর n2 এই জিনিসটা একটু খেয়াল করেন। দেখেন এই যে আমি একটু আগে বললাম যে আপনি একটা পরমাণুকে যখন এনার্জি দিবেন বা এনার্জি সাপ্লাই করবেন তখন ইলেকট্রনটা একটা শক্তি স্তরে তো থাকেই, নর্মালি একটা থাকে, তারপর সে শক্তি শোষণ করে উপরে যায়, এই পর্যন্ত কাহিনী শেষ। এরপর থেকে শুরু। তো সে যে উপরে গেল, একটা শক্তি স্তর আছে, সেখান থেকে আবার আগেরটাতে আসবে, রাইট। এই যে উপরে একটা শক্তি স্তর আর যাবে আর একটা শক্তি স্তর, এদের মধ্যে একটাকে আমরা বলতেছি n1 আর একটাকে বলতেছি n2। তো কোনটা কি একটু খেয়াল করেন তো দেখি। তাহলে কিভাবে মনে রাখবো? আমরা বলছিলাম যে দেখেন 1 আর 2, 1 আর 2 এই দুটার মধ্যে কোনটা বড়? 1 বড় না 2 বড়? অবশ্যই 2 বড়। তার মানে আপনি মনে রাখবেন যে n2 এর ভ্যালুটা n1 এর চাইতে বড় হবে। আচ্ছা বলুন তো, যখন প্রথম শক্তি স্তর তখন n এর মান কত? 1। ধরেন সে উপরে গেল 5 নম্বর শক্তি স্তরে, তখন n এর মান কত? 5। তাহলে বলুন তো এই যে 5 আর 1 এর মধ্যে আমি কাকে n2 ধরবো, কাকে n1 ধরবো? অবশ্যই 5কে আমি n2 ধরবো, কারণ আমি একটু আগে বলছি n1 এর চাইতে n2 এর ভ্যালুটা বড় হবে। আমি কি টেকনিকটা বুঝাতে পারছি? আই হোপ বুঝাতে পারছি। তাহলে দেখেন তো n2 কে আমরা বলতে পারি যে যেখান থেকে ইলেকট্রন আসে, অর্থাৎ উপর থেকে ইলেকট্রন নিচের দিকে আসতেছে, রাইট। তাহলে n2 কে আমরা বলতে পারি যে যেখান থেকে ইলেকট্রন আসে, যেখান থেকে ইলেকট্রন আসে, যেখান থেকে ইলেকট্রন আসে, রাইট। ওকে, তাহলে n1 মানে কি? যেখানে ইলেকট্রন যায়, মানে নিচে শক্তি স্তর। n1 মানে কি? যেখানে ইলেকট্রন আসে। দেখেন একটা হচ্ছে যেখান থেকে আসে আর একটা হচ্ছে যেখানে আসে। যেখান থেকে আসে, যেখানে আসে, পার্থক্য বুঝতে পারছেন? ওকে, দেখেন আরএস মানে কি? আরএস মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আরএস মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আরএস মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের মানটা একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে। এই রিডবার্গ ধ্রুবকের মানটা একটু মুখস্থ রাখবেন। দেখেন মানটা হচ্ছে 109,678 পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার, রাইট। এটা তো আপনারা জানেন মানটা, বাট আমি একটা মান দিচ্ছি যেটা আপনারা মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে ন্যানোমিটারে। আমি একটু বলে দিই, মানটা হচ্ছে ন্যানোমিটার মনে রাখবেন, সেটা হচ্ছে 1/RH সমান 91.1 ন্যানোমিটার। এটা মুখস্থ রাখবেন, দেখবেন জীবন সহজ। এটা মুখস্থ রাখবেন, দেখবেন যে লাইফ ইজি হয়ে যাবে। আপনি ডিরেক্টলি 1/RH এর মানটা বসাই দিতে পারবেন। কেন 1/RH লাগবে? এখানে তো RH লিখছি। দেখেন ল্যামডা যদি বের করতে চান, সূত্রে কিন্তু 1/λ, ল্যামডা নাই। তাহলে ল্যামডা বের করতে হলে তো আপনাকে উল্টাইতে হবে, তখন এটা উল্টে যাবে, সবকিছু উল্টে যাবে, তখন RH টা হয়ে যাবে 1/RH। আর আপনাকে অবভিয়াসলি ন্যানোমিটারে বের করতে হবে, কারণ কি ন্যানোমিটার যে রেঞ্জটা, এইটা বের করার পর আপনাকে বলবে যে এটা কোন অঞ্চলে পড়ছে, কি ভিজিবল অঞ্চলে নাকি আইআর এ পড়ছে, না হচ্ছে কি বলে আল্ট্রাভায়োলেটে পড়ছে, কোথায় পড়ছে, এগুলো আপনাকে বের করতে হবে। তো সেই জন্য আপনাকে ভ্যালুটা অবশ্যই ন্যানোমিটারে বের করতে হবে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছি। দেখেন তাহলে ল্যামডা মানে কি? ল্যামডা মানে কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি রে? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো আমরা চিনি, রাইট। এটা তো আমরা চিনি। ওকে, এই যে এ বার অথবা ভি বার, এটাকে ভি বারও বলা যেতে পারে, ভি বার অথবা এ বার, দুটো একই কথা। এটা মূলত আমার বোঝাচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা কি বোঝাচ্ছে? আমার তরঙ্গ সংখ্যা,
এটা কিন্তু বের করতে দিবে, ঠিক আছে? তাহলে আমি পরিচিতি পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা কি শিখলাম মূলত? এই জিনিসটা শিখলাম যে এই যে আপনি যখন তাপ দিচ্ছেন বা শক্তি দিচ্ছেন, এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে উপরে গেছে, নিচে যখন নামবে, নামার সময় সেটা শক্তি বিকিরণ করবে। এই যে বিকিরিত শক্তিকে আমরা আলো হিসেবে দেখতে পাই, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই আলোর তরঙ্গ সংখ্যা আছে, এই আলোর শক্তি আছে। তো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং শক্তি নির্ণয়ের যে ফর্মুলা, সেটা আমরা এতক্ষণ শিখলাম। এবং সেই ফর্মুলাকে কি বলে? রিডবার্গ সমীকরণ বলে। সেই ফর্মুলাকে কি বলে? রিডবার্গ সমীকরণ বলে। আমি এই জিনিসটাকে একটু উপরে উঠায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলে? রিডবার্গ সমীকরণ বলে। ওকে ওকে, রিডবার্গ সমীকরণ বলতেছি আমরা। ওকে ফাইন। তাহলে এই সমীকরণটাকে আমরা বলতেছি রিডবার্গ সমীকরণ। এই জিনিসটা খুবই 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 প্রয়োজন রিটেনের জন্য, আসবেই, আপনি গ্যারান্টেড, লিখে রাখতে পারেন। ওকে ফাইন, আসেন তাহলে লাইনের সিরিজ নিয়ে একটু পড়াশোনা করি। ধরেন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতেছে, সেটাকে আমরা কি বলি জানি? লাইমের সিরিজ। একটাকেই তো পড়লাম লাইমের সিরিজ। তো লাইমের সিরিজের ক্ষেত্রে দেখেন তো, লাইমের সিরিজের ক্ষেত্রে কিন্তু n1 এর মানটা ফিক্সড। লাইমের সিরিজের ক্ষেত্রে n1 এর মানটা ফিক্সড। n1 এর মান কত? লাইমের সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত রে? লাইমের সিরিজের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 1। কারণ n1 মানে কি? যেখানেই ইলেকট্রন আসে। তাহলে কোথায় ইলেকট্রন আসে? প্রথম শক্তি স্তরে আসে। তাহলে প্রথম শক্তি স্তর মানে তো n1 এর মান 1, রাইট? আমাদের টার্গেট হচ্ছে n2 এর মান বের করা। আমাদের টার্গেট কি? n2 এর মান বের করা। কারণ এটা বের করাটা একটু ঝামেলার মনে হইতে পারে। লাইমের সিরিজ মানে n1 এর মান হচ্ছে 1, এটা ফিক্সড। n1 এর মান হচ্ছে 1, এটা ফিক্সড। বামার সিরিজ হলে n1 এর মান 2, এটা ফিক্সড। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা n2 এর মান বের করতে পারি না, বা একটু বের করতে গেলে ঝামেলা হয়। তো আসেন আমি আপনাদেরকে একটা সূত্র শিখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা n2 এর মান বের করব। কার মান বের করব? n2 এর মান বের করব, ঠিক আছে? তাহলে মনে রাখবেন n2 is equal to n1 প্লাস লাইন সংখ্যা। n1 প্লাস কি? লাইন সংখ্যা। কিছু বুঝি নাই, দেখেন বুঝবেন, একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম। তাহলে ধরেন কোশ্চেনটা কি? লাইমের সিরিজের প্রথম লাইন মানে n2 এর মান কত? দেখেন লাইমের সিরিজের প্রথম লাইন, দেখেন এই যে 2 নাম্বার থেকে 1 আসতেছে, 3 থেকে 1, 4 থেকে 1, ইনফাইনাইট। এটা কিন্তু ইনফাইনাইট, ইনফাইনাইট থেকে সে 1 আসতেছে। এই সবগুলো কিন্তু লাইমের সিরিজ। তো লাইমের সিরিজের প্রথম লাইন বলতে n2 এর মানটাকে কত বোঝাবো? দেখেন n2 মানে তো n1 প্লাস লাইন সংখ্যা। তো n1 এর মান কত? লাইমের সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 1 প্লাস লাইন সংখ্যা। লাইন সংখ্যা কেমনে বুঝবো? এই যে প্রথম মানে কিন্তু 1, দ্বিতীয় মানে কিন্তু 2, তৃতীয় মানে কিন্তু 3 যোগ করবেন। তাহলে 1 + 1 মানে কি? 2। তাহলে 2 থেকে যখন 1 আসবে, তার মানে সেটাই হচ্ছে কি আমার লাইমের সিরিজের প্রথম লাইন। কথা কি বুঝতে পারছি? যখন 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তর আসবে, এই যে 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তর আসতেছে, এটাই হচ্ছে আমার প্রথম লাইন। এটাই লাইমের সিরিজের কি? প্রথম লাইন। এটাই লাইমের সিরিজের প্রথম লাইন। ওকে, তাহলে লাইমের সিরিজের দ্বিতীয় লাইন বলতে কি বোঝাচ্ছে? দেখেন n1 প্লাস লাইন সংখ্যা। n1 এর মান তো 1, লাইন সংখ্যা মানে কত? দ্বিতীয় মানে তো 2, তাহলে 3, n2 এর মান হবে 3। তার মানে 3 থেকে যদি 1 এ আসে, 3 থেকে যদি 1 এ আসে, তখন সেটা হবে আমার কি? দ্বিতীয় লাইন। সেটা হবে আমার দ্বিতীয় লাইন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে n3 থেকে যখন n1 আসবে, সেটাকে আমরা বলতেছি লাইমের সিরিজের দ্বিতীয় লাইন। আসেন লাইমের সিরিজের তৃতীয় লাইন মানে কি? দেখেন n1 এর মান তো 1 প্লাস তৃতীয় মানে তো এটা হচ্ছে লাইন সংখ্যা হচ্ছে 3, তৃতীয় মানে লাইন সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 + 1 মানে কি? 4। 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে 4 থেকে যখন 1 এ আসবে, অর্থাৎ 4 নাম্বার শক্তি স্তর থেকে যখন 1 নাম্বার শক্তি স্তর আসবে, সেটাকে আমরা বলতেছি লাইমের সিরিজের তৃতীয় লাইন। তৃতীয় লাইন লাইমের সিরিজের তৃতীয় লাইন। ওকে, 4 থেকে যখন আমরা 1 এ আসতেছি, সেটাকে বলতেছি আমরা লাইমের সিরিজের তৃতীয় লাইন। ওকে ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আসেন তারপর আমরা দেখি বামা সিরিজ দেখি। দেখেন বামা সিরিজের ক্ষেত্রে যেখান থেকে সে 2 নাম্বার আসুক না কেন, যেখান থেকে সে 2 নাম্বার আসুক, যেখান থেকেই আসুক, সেটাই হচ্ছে বামা সিরিজ। সেটাই কি? সেটাই হচ্ছে আমাদের বামার সিরিজ। সেটাই হচ্ছে আমাদের বামার সিরিজ। একটু খেয়াল করেন, বামা সিরিজের প্রথম লাইন n2 এর মান কত হবে? আচ্ছা বামা সিরিজের জন্য n1 এর মান তো হচ্ছে 2, n1 এর মান কত? অবশ্যই 2। তাহলে প্রথম লাইন মানে কি? এখানে লাইন সংখ্যা কত রে? 1। তাহলে 2 + 1 মানে 3। অর্থাৎ 3 নাম্বার শক্তি স্তর থেকে যদি 2 নাম্বার শক্তি স্তরে আসে, সেটাকে আমরা বলতেছি বামার সিরিজের প্রথম লাইন। এই যে দেখেন, 3 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, তাহলে এটাই হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন। বামার সিরিজের তৃতীয় লাইন মানে কি? 2 + 3। 3 কোথা থেকে পাইলেন? এই যে 3, তৃতীয় মানে 3, তাহলে 5। বামা সিরিজের সপ্তম লাইন, দেখেন বামা সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 2, সিরিজ সপ্তম লাইন মানে কি? 7 যোগ করবেন, তাহলে 7 দিয়ে 9।
তাহলে 9 নাম্বার থেকে যদি 2 নাম্বার শক্তি স্তরে আসে সেটাকেই আমরা বলতেছি বামার সিরিজের সপ্তম লাইন। আই হোপ বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা আসেন আরেকটা দেখি। প্যাস্টেন সিরিজ, প্যাস্টেন সিরিজের প্রথম লাইন। আচ্ছা প্যাস্টেন সিরিজ মানে কি রে? n1 এর মান কত? 3। তাহলে প্যাস্টেন সিরিজ মানে n1 এর মান 3 প্লাস, অলওয়েজ 3 যোগ করবেন, 3 প্লাস। আচ্ছা প্রথম লাইন মানে এখানে 1 যোগ করবেন, চতুর্থ লাইন মানে এখানে 4 যোগ করবেন, দশম লাইন মানে এখানে 10 যোগ করবেন, শেষ। 3 একে 4, 4 3 7, 10 3 13। ঠিক আছে, তার মানে 4 নাম্বার শক্তি স্তর থেকে যদি 3 নাম্বার শক্তি স্তরে আসে সেটাই হচ্ছে আমার প্যাস্টেন সিরিজের প্রথম লাইন। যদি 13 নাম্বার শক্তি স্তর থেকে আমার 3 নাম্বার শক্তি স্তরে আসে সেটাই হচ্ছে আমার বামা সিরিজের দশম লাইন। আই হোপ বুঝাইতে পারছি। আসুন এখন এখান থেকে আমরা কিছু ম্যাথস প্র্যাকটিস করব। আমাদের থিওরিটিক্যাল পড়া যা পড়া ছিল সব হয়ে গেছে, এখন আমরা কি করব? ম্যাথস প্র্যাকটিস করব। দেখেন ঢাকা বোর্ড 2023 প্রশ্ন, ঢাকা বোর্ড 2023 প্রশ্ন কি বলছে? একটা চিত্র দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার ইলেকট্রন কি বলছে দেখেন। শক্তি স্তর কয়টা? জিনিসটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, শক্তি স্তর হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। তো কি বলতেছে? কি বলতেছে? 1 2 3 4 5, 5 থেকে কততে আসতেছে? 2-এ। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়। তাহলে 5 থেকে 2 আসতেছে। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে, এখানে নিশ্চয়ই বোঝার কথা, এখানে নিশ্চয়ই বোঝার কথা যে স্যার এখানে n1 এর মান মানে কোথায় আসতেছে? 2 নম্বরে আসতেছে। n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে কোথা থেকে আসতেছে? এই যে 5 নম্বর থেকে আসতেছে, তার মানে n2 এর মান হচ্ছে 5। এতটুকু হচ্ছে উদ্দীপক দেখে আমাদেরকে বুঝে ফেলতেই হবে, তাহলেই কাজ শেষ। মানে আপনি এই যে n1 আর n2 এর মান বের করছেন না, কাজ শেষ, আর কোনো কাজ নাই, খালি সূত্র বসাই দিবেন। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, এই দুটা তো বাইর করতেই যত সমস্যা, এই দুটা যদি বের করতে পারেন অঙ্ক আর আসলে কিছু নাই। দেখেন একটু খেয়াল করেন, আমি দেখাই দিই। দেখেন আমরা সূত্র কি পড়ছি, আমরা সূত্র কি পড়ছি? আচ্ছা আমাদের কি বাইর করতে বলছে? দেখেন উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ, বর্ণ কিরূপ। আচ্ছা আপনি কি ডিরেক্টলি বর্ণ বাইর করতে পারবেন? মানে এটা কি কালার দিবে, আপনি কেমনে বলবেন? আমাদেরকে মূলত বর্ণ কিরূপ বলতে বাইর করতে বলছে কি, ল্যামডার মানটা বাইর করতে বলছে। মূলত কি বাইর করতে বলছে? ল্যামডার মান বাইর করতে হবে, এখানে ল্যামডার মান বাইর করতে হবে। ঠিক আছে, ল্যামডার মান বের করতে হবে। ওকে, আমাদেরকে এখানে মূলত ল্যামডার মান বের করতে হবে। ল্যামডার মান ন্যানোমিটারে বের করতে হবে। ন্যানোমিটারে বের করার পর আমরা দেখব যে সেটা কোন অঞ্চলে পড়ছে। এখানে বর্ণ কিরূপ বলতে কি, এটা এমন একটা বর্ণ অবশ্যই হবে যেটা আসলে চোখে দেখা যাবে। চোখে আমরা কোনগুলো দেখতে পাই? ভিজিবল অঞ্চলগুলো দেখতে পাই। ভিজিবল অঞ্চলে কি আছে? বেনিয়া সহ কলা আছে। বেনিয়া সহ কলা মানে কি? বেগুনি, নীল, আসমানি, তাই না? সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টাই আছে, তাই? তো এই 7টার মধ্যে কোন একটা বর্ণ হইতে পারে, অথবা এই বর্ণের বাইরেও আলট্রাভায়োলেট হইতে পারে, ইনফ্রারেডও হইতে পারে। এটা আপনাকে আসলে ল্যামডা মানটা ন্যানোমিটারে বের করার পর চেক করতে হবে। তো ওই রেঞ্জগুলো একটু মুখস্থ রাখতে হবে, বেশি লাগবে না। সেটা হচ্ছে ভিজিবল, আর তার ঠিক আগেরটার পরেরটা মনে রাখবেন, এনাফ, এর বেশি আসে না। ওকে, দেখেন আমাদের সূত্র কি ছিল? 1/λ ইজ ইকুয়াল টু RH টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার লিখলাম না, ইন্টু জেড স্কোয়ার লিখলাম না, কারণ কি? ওই যে জেড এর মান মানে পারমাণবিক সংখ্যা তো 1, হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা তো 1, এর জন্য 1 স্কোয়ার তো 1 হয়ে যাবে। সো এখন একটু বলেন তো 1/λ ইজ ইকুয়াল টু RH এর মান কত? RH এর মান এখন বসাবো না, RH এর মান এখন বসাবো না, একটু ধৈর্য ধরে বসাবো না। 1/n1 স্কোয়ার, n1 এর মান কত? 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস n2 এর মান কত? 5, 5 স্কোয়ার, রাইট? আচ্ছা এটা 2 মুছাই 1/5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলেন তো 1/λ ইজ ইকুয়াল টু কি আসবে? RH 1/4 মাইনাস 1/25। ঠিক আছে, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু কি আসবে? RH ইন্টু 4 25 ধরেন, আপনি কি করলেন? এটাকে যদি লসাগু করেন আপনি ধরতে পারেন, ধরেন 100 ধরলেন, 100 ধরলেন, কথার কথা 100 ধরলেন, তাহলে এটা কি হবে? এখানে হবে 25 মাইনাস এটা হবে 4, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH 25 মাইনাস 4 মানে 21/100, 21/100। এখন আসেন আপনি এটাকে ল্যামডা করে ফেলেন, যদি ল্যামডা করে ফেলেন তাহলে 100 চলে যাবে উপরে, 100 চলে যাবে উপরে, আর 21 ইন্টু RH চলে যাবে নিচে, রাইট? তো এখন দেখেন, এখন কিন্তু 1/RH হয়ে গেছে, এখন কিন্তু 1/RH হয়ে গেছে, একটু দুঃখিত, এখন কিন্তু 1/RH হয়ে গেছে। তাহলে আপনি এখানে একটা কাজ করেন, এটা করে ফেলেন, দেখেন ল্যামডা ইজ ইকুয়াল টু 100/21 ইন্টু 1/RH, তাহলে 1/RH এর মানটা জানি আমরা কত শিখছিলাম? 100/21 ইন্টু 91.1 ন্যানোমিটার। এখন যা আসবে ওই ভ্যালুটা ন্যানোমিটারে আসবে, অ্যান্ড ওটাই আপনার অ্যান্সার। কথা কি বুঝতে পারছেন? যেটা আসবে ওটাই আপনার অ্যান্সার। 1/RH এর মান কিন্তু আপনার ন্যানোমিটারে মুখস্থ রাখতে বলছিলাম, যেটা ডিরেক্টলি বসাই দিচ্ছেন। আপনার যে 1 0 6 7 8 9 এগুলো আসলে দরকার নাই মুখস্থ রাখা। ঠিক
ঠিক আছে, আপনি ডিরেক্টলি ন্যানোমিটারের জিনিসটা মুখস্থ রাখছেন আর শর্টকাটে জিনিসটা শেষ হয়ে গেল। ওকে, এই ন্যানোমিটার আসার পর এটা আনসার না, আপনাকে বর্ণ কি রূপ এটা বলতে হবে যে এটা কি লাল না নীল না সবুজ না হলুদ না কমলা না লাল, কোনটা হবে এটা আপনাকে বলতে হবে ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যটা দেখে আর কি। ঠিক আছে, তাহলেই অঙ্কটা শেষ হয়ে গেল। তারপরে আসেন, এটা একটা খুবই সুন্দর একটা অঙ্ক, সিলেট বোর্ড 2022-এ আসছে। দেখেন কোশ্চেনটা দেখেন, মানে এরকম শক্তিস্তর দেওয়া আছে, N-1 1 2 3 4 তারপর ইনফাইনাইট দেওয়া আছে। ঠিক আছে, আপনাকে কি বলছে, উদ্দীপকে উল্লিখিত বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, মানে ল্যামডা বাইর করতে হবে, ল্যামডা বাইর করতে হবে। ল্যামডা বাইর করার পরে তার ব্যবহার, মানে ল্যামডা যে বাইর করছেন সেটা কোন অঞ্চলে পড়ছে ওই অঞ্চলে ব্যবহার, মানে এখানে কিন্তু আসলে একের ভিতর দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে। একটা হচ্ছে প্রথমে আপনাকে ল্যামডা বাইর করতে হবে, তার পরবর্তী ধাপে হচ্ছে মানে স্টেপ 2 তে হচ্ছে ওই ল্যামডা কোন রেঞ্জে পড়ছে আলোর, এই যে বিভিন্ন পড়ছে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফ্রারেড যা যা পড়ছে কোন রেঞ্জে পড়ছে সেটা আপনাকে ব্যবহার আবার আলোচনা করতে হবে। অথচ মার্কস হচ্ছে মাত্র 4, দেখছেন, মানে আপনাকে 2বার উত্তর করতে হবে। সো এই জিনিসটা একটু বড় হবে, তারপরে আমি জাস্ট ল্যামডা বের করে দেখাই দিই, বাকিগুলো আপনারা ওই ল্যামডার মান দেখে করে নেবেন। দেখেন একটু খেয়াল করেন, তাহলে আমাদের জানা আছে কি 1/λ is equal to RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন সমস্যা হচ্ছে এই অঙ্ক দেখে আপনার n1 আর n2 এর মানটা একটু বুঝে নিতে হবে। আর এটা প্রথম দেখায় একটু কষ্ট হইতে পারে, নাও হইতে পারে, এটা আসলে যার যার উপর ডিপেন্ড করে। এখন আমাকে বলুন তো দেখি, এই ক্ষেত্রে n1 এর মানটা কত বা n2 এর মানটা কত? আমি লিখলাম n1 এর মান আর n2 এর মান। আচ্ছা, এই n1 মানে কি, কোথায় আসতেছে, ইলেকট্রনটা কোথায় আসতেছে, রাইট? আর n2 এর মান কি, কোথা থেকে আসতেছে। n1 এর মান হচ্ছে কোথায় আসতেছে, n2 এর মান হচ্ছে কোথা থেকে আসতেছে। দেখেন তো n1 মানে কি, ইলেকট্রন আসতেছে, কোথায় আসতেছে, দেখেন তো এই যে এখানে আসতেছে না, এখানে 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 আসতেছে না, এখানে আসতেছে না, একটু খেয়াল করেন। দেখেন তো ইলেকট্রনটা এখানে আসতেছে না, এই যে তীর চিহ্ন এখানে মানে কি, ইলেকট্রনটা এখানে আসতেছে, এটা কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। তার মানে এখানে n1 এর মান কত? n1 এর মান হচ্ছে 2, n1 এর মান হচ্ছে 2। আচ্ছা, ইলেকট্রনটা কোথা থেকে আসতেছে? দেখেন তো ইলেকট্রনটা এইদিকে এদিকে এদিকে এখানে টাচ করে আবার এদিকে আসতেছে। তো আপনি কি এখান থেকে যেটা আসতেছে আপনি কি বলবেন যে n2 এর মান হচ্ছে 1? এটা কি বলবেন? না, n2 এর মান তো অলওয়েজ n1 এর চেয়ে বড় হবে। এটা তো 2 জীবনে হবে না, এক তো কথাই না, হয় 3 4 কিছু একটা হবে। কত হবে দেখেন তো, এই যে ইলেকট্রনটার পথ কিন্তু এইভাবে এইভাবে করে 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 দেখেন তো ইনফাইনাইট, এই যে ইনফাইনাইট দিয়ে আবার আসতেছে, তাহলে n2 এর মান কত হবে? ইনফাইনাইট হবে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? n2 এর মানটা হবে ইনফাইনাইট। তাহলে আমি এখানে n1 আর n2 এর মানটা বের করে ফেলছি। আসেন এখন বসাই দিই। তাহলে খেয়াল করেন, RH is equal to n1 এর মান, n1 এর মান কত? 2, তাহলে 1/2 স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কয়ার। তাহলে RH 1/2 স্কয়ার মানে তো 1/4 মাইনাস 0, কারণ 1/ইনফাইনাইট মানে 0 আর ইনফিনিট স্কয়ার করলেও তার মান হবে 0। তাহলে আপনার কি থাকতেছে? আপনার থাকতেছে ল্যামডা ইজ ইকুয়াল টু RH ইনটু 1/4, সরি 1/λ, 1/λ। সুতরাং ল্যামডা হবে কি 4/RH, 4/RH। তো আপনি সিম্পলি কি করবেন, 1/RH এর মান তো জানেন আছে, জাস্ট 91.1 ন্যানোমিটার গুণ করে দিবেন। তাহলে 4 নং 36, 4 একে 4, 364.4 ন্যানোমিটার আসবে, 364.4 ন্যানোমিটার আসবে। এটাই আপনার অ্যান্সার নয়। আমি যদি অ্যান্সার লিখে দিলাম এটা অ্যান্সার নয়, আপনাকে দেখতে হবে যে এটা কোন রেঞ্জে আছে, মানে ওই যে বিভিন্ন যে তরঙ্গদৈর্ঘ্যের আলো তার রেঞ্জ অবশ্যই মুখস্থ করতে হবে, তখন তার আবার ব্যবহার আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে। এই দুটি স্টেপ কমপ্লিট করলে আপনার 4 মার্ক পাবেন, আদারওয়াইজ এই অঙ্কের ক্ষেত্রে পাবেন না।